সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বরাবরের মতো কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আহমদ আতিক। আতিক ভাই, ইরান মানে অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা দেখলাম গত বছরের ডিসেম্বর 28 থেকে যে বিক্ষোভটা শুরুতে হয়েছিল ব্যবসায়ীদের মধ্যে থেকে, একটা দোকান ব্যবসায়ীরা প্রথমে মাঠে নামে, তারপর আস্তে আস্তে বাইরের দেশেরও লোকজন ইনপুট হয় এখানে। সর্বশেষ আবার দেখলাম আপনার রেজা পাহলভি, যিনি এটা শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বসে এটা নেতৃত্ব দিচ্ছিলেন, উনি আবার নতুন ধরনের জেএনজি টাইপের কিছু বক্তব্য দিচ্ছেন। এখন এইটা নিয়ে আপনি বলেন। আসলে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে মিউনিক সিকিউরিটি কনফারেন্স আসলে ইউরোপ এবং আমেরিকানদের একটা নিজস্ব নিরাপত্তা বলয়ের বিষয়, তারা এখানে বসে আলাপ আলোচনা করে। তো সেইখানে রেজা পাহলভিকে কেন দাওয়াত দিয়েছে, এটা তো খুব সহজেই, যে তাদের একটা পোষা কুকুর বলা যায়। তো আপনি যদি ইরানের আগের বিপ্লব পূর্ব অভিজ্ঞতা খেয়াল করেন, রেজা শাহ পাহলভির পিতার 3টা প্রাসাদ ছিল এবং এই প্রাসাদগুলোকে সবসময় সুরক্ষা দিত এই ইসরায়েলি সেনাবাহিনীর প্রায় 10,000 ট্রুপস, এবং ইরানে ইসলামী বিপ্লবের পর তাদেরকে উচ্ছেদ করা হয়। তো আপনি দেখেন যে নিজের দেশে যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায়ও নিজের জনগণের উপর আস্থা রাখতে পারে না, সে এখন বিদেশ থেকে বসে তার জনগণকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। আর পশ্চিমা মিডিয়াগুলো গত 11ই ফেব্রুয়ারি, মানে 2-3 দিন আগে প্রচার করলো যে বিপ্লব বিরোধীরা সক্রিয় 11 তারিখে। আসলে পুরো উল্টা। 11ই ফেব্রুয়ারি ওদের বিপ্লব দিবস, এবং ওই দিন সবসময় ইরানিরা রাতের বেলা আল্লাহু আকবার, খোমেনি রাহবার, তারপরে তো এইটা একজন দেয় কোরাস করে, সারা মহল্লা জুড়ে দেয়। তো এইটাকে তারা বলতেছে যে বিপ্লব বিরোধী স্লোগান। তো মানে এগুলো হলো মানে সত্য লুকানোর অপচেষ্টা আর কি। তো যারা ইরান সম্পর্কে জানে তারা এটা জানে বিষয়গুলা। আর এই যে পাহলভি রাজবংশের এই লোককে তারা বাঁচিয়ে রেখেছে এবং লালন পালন করছে, তাকে দিয়ে তারা দাবার গুটি হিসাবে ব্যবহার করছে, এর বাইরে আর কিছু না। আর ইরানের ভিতরের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, স্বাভাবিকভাবে তাদের এতগুলো 2,500-এর মতো মার্কিনী যে আপনার স্যাংশন, এই স্যাংশনের ফলে তো একটা অর্থনীতি স্বাভাবিকভাবেই চাপে আছে, কিন্তু ইরানি জনগণ এটার সাথে তাদের জীবনধারাকে অ্যাডজাস্ট করে নিয়েছে। তারা এটাকে, যেহেতু ওদের জনগণের মধ্যে একটা বিশাল রেভলিউশনারি, আপনি 11 তারিখে যে সারা ইরানের 1400 শহরে মিছিল হয়েছে ইসলামী বিপ্লবের পক্ষে, তো সেইখানে তো লোকে লোকারণ্য। আর যারা বিপ্লব বিরোধী তাদের তো আপনি কখনোই তাদের মিছিলে এই ধরনের লোকজন দেখতে পাবেন না। তো এইখানে কিন্তু এই প্রবাসী ইরানিদের সংগঠিত করা, এগুলার মাধ্যমে তারা কিছু হাইপ তোলার চেষ্টা করে আর কি, এর বাইরে কিছু না। আর আপনার যেটা হচ্ছে, আমরা যেটা বারবার দেখে আসছি যে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প আবার বলেছে যে আরেকটা তারা রণতরী পাঠাচ্ছে, আশপাশ থেকে সবকিছু ও জড়ো করছে, এবং নেতানিয়াহু মোটামুটি যুদ্ধ করার জন্য রাজি করাতে যে এটা ব্যর্থ হয়েছে, এটা সবাই জানে, পশ্চিমা মিডিয়া বলছে। এই পরিপ্রেক্ষিতে হামলার কি একটু দেরি কেন? আমি এই ভয়টা পাচ্ছি কেন? আপনার নিশ্চয়ই মনে আছে গত বছরে যে ইরানকে মানে 7 দিনের সময় দেওয়ার মাথায় 2 দিনের মাথায় কিন্তু আক্রমণটা আমেরিকা করে ফেলছে, এখন 20 দিন। এটা আপনার কাছে কি মনে হচ্ছে? না, এটা খুবই স্বাভাবিক, মানে পশ্চিমাদের কখনো বিশ্বাস করা যাবে না। এবং আপনি খেয়াল করবেন, আমরা যেভাবেই দেখি পৃথিবীর ইতিহাসে ইসলামের আবির্ভাবের পরবর্তী সময় থেকে পৃথিবীর কোনো অঞ্চলেই যেই ধরনের লেভেলের মুসলমান হোক, আধা মুসলমান হলেও মুসলমানরা কিন্তু কখনো কারোর সাথে চুক্তি ভঙ্গ করেনি, বা কথা যেটা দিয়েছে তার বাইরে কখনো যায়নি। আর অমুসলিম শক্তিগুলো, বিশেষ করে পাশ্চাত্য শক্তি, এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এরা আজকে এই বলবে, কালকে তার উল্টাটা করে ফেলবে। এবং আপনি এই যে মার্কিনীদের সাথে যে ইরানিদের আলোচনা চলছে, এই আলোচনার মূল বিষয়টা সবাই বলতেছে, বিশ্বব্যাপী সব দেশের লোকজনই, যে ট্রাম্প একজন ব্যবসায়ী, সে আসলে যুদ্ধ চায় না, সে একটা চুক্তি চায়। কারণ ব্যবসায়িক মাধ্যমে, সে চুক্তির মাধ্যমে যদি কিছু অর্জন করতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে সে কোনোভাবেই ইরানকে চুক্তির আওতায় আনতে পারতেছে না, এবং আনতে পারতেছে না বলেই কিন্তু ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে ওয়াশিংটনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলো, এবং সেই সাক্ষাতের পরে কোনো কি হলো সেটা কিন্তু সে জানালো না, না জানিয়ে সে চলে এসছে। সে চলে এসে ইসরায়েলে এসে সে বলতেছে, ইরানি জনগণকে বলতেছে যে আপনারা সবাই 14-15 তারিখ রাতেবেলা বিক্ষোভ করবেন,
এবং আমরা আপনাদেরকে সব রকম সহায়তা করব এবং আপনারা চাইলে ইসরায়েলে চলে আসতে পারেন। হ্যাঁ, তো যেই দেশের নিজেরই নিরাপত্তা নাই না, সে আবার অন্য দেশের লোককে তার দেশে আসতে। আবার মজার ব্যাপার হলো ঠিক একই সময় এই চীনা এবং ইরানি প্রতিনিধির সাক্ষাৎকারের সময় চাইনিজরা একটা বিমানের রেপ্লিকা দিয়েছে, জি। চীনের সর্বাধুনিক বিমানের। তো এইটাও কিন্তু একটা সিম্বলিক, সিম্বলিক যে প্রয়োজনে আমরা হয়তো দিয়েছি অথবা দিব দিব। এই ধরনের বিমান। তো এইটা পাশাপাশি আবার যেহেতু মার্কিন বিমানবাহী রণতরীগুলাই এশিয়ার দিকে চলে আসতেছে, তার মানে হলো যুদ্ধ অবশ্যম্ভাবী, এটা ঠেকানোর কোনো উপায় নেই, মুখে যতই কথা বলুক 20 দিন সময় দেখ আর যাই দেখ। এবং এই 20 দিন সময়টা কিন্তু রমজানের মধ্যে, রমজানের, আপনি হ্যাঁ খেয়াল এটাই করবেন রমজানের মাঝামাঝি সময় পড়ে। তো আসলে রমজানের মাঝামাঝি না, আমার তো ধারণা যে তারা রমজানের শুরুতেই আক্রমণ করে বসতে পারে। এবং এই হুমকির মোকাবেলায়ও কিন্তু ইরানিরাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু ইসরায়েলকে হুমকি দিয়েছে যে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তাদের 7 শীর্ষ লোককে তারা হত্যা করবে এবং বলছে যে বেশি বাড়াবাড়ি করো না। তো একই সাথে বিমানবাহী রণতরী, একই সাথে এই হত্যার, এবং ইরানিরা বলছে যে আমাদের আবাবিল ড্রোন ব্যবহার করবো। তো আপনি জানেন ইরানের আবাবিল ড্রোনের মাত্রা হলো 3000 কিলোমিটার। তো এগুলো সব মিলিয়ে আমরা একটা সম্ভাব্য যুদ্ধই আমাদের সামনে হাজির হয়েছে, এর বাইরে আর কিছু দেখছি না। আমরা এখন একটু মিউনিকের সিকিউরিটি কাউন্সিলে যেতে হচ্ছে। ওখানে জার্মান চ্যান্সেলর একটা বিষয় সতর্ক করেছেন, ন্যাটোর জন্য নতুন বাস্তবতা। উনি এই সময় এই কথাটা বললেন কেন, ছোট করে যদি একটু বলেন। আচ্ছা, না এটা আসলেই বাস্তব যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই গ্রিনল্যান্ড নিয়ে কোনো প্রবলেম তৈরি করতেছে তখনই ইউরোপিয়ানরা টের পেয়েছে। এবং ইউক্রেনের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে অনুপ্রবেশ এবং আবার তাদেরকে দাবার গুটির মতো ব্যবহার, তো ইউরোপিয়ানরা এখন নিজেদের কিছুটা বুঝতে পেরেছে। আবার এদিকে অদ্ভুত ব্যাপার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো সে কিন্তু বলতেছে যে ইহুদিরা হলো ফরাসি রাষ্ট্রের প্রাণ। তো এই অবস্থায় জার্মানি সহ অন্য যে ইউরোপীয় দেশগুলো তারা কিন্তু আমেরিকাকে এখন আর ওই যে যেমন আগে যেমন তারা ন্যাটোর উপরে সব দায় দায়িত্ব দিয়ে, ন্যাটোটা হলো এক ধরনের ওই আমাদের আনসার বাহিনীর মতো, আপনার প্রয়োজন বাহিনী আনবেন, তো ইউরোপীয় দেশগুলোর প্রয়োজন ন্যাটোর বাহিনী এনে রাখবেন, মানে তারা নিজেরা এতদিন অনেক কিছু করতো না। কিন্তু এই প্রথমবার তাদের ইয়ের মধ্যে তাদের হতাশা দেখা যাচ্ছে, যাদের নিরাপত্তার মধ্যে কোনো মানে নিজেদের মধ্যে কোনো আশাব্যঞ্জক কিছু পাচ্ছে না, যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে রাখছি, ন্যাটোকে দায়িত্ব দিয়ে রাখছি, কিন্তু তারা কিন্তু আমাদের চাহিদাটা ফুলফিল করছে না। এবং এখন একই সাথে যেমন ট্রাম্পের যে বাণিজ্য নীতি এবং এই যে ট্যাক্স দেওয়ার ফলে ইউরোপিয়ান দেশগুলো কিন্তু এখন অর্থনৈতিকভাবেও একটা হতাশার মধ্যে পড়ে গেছে। এবং মিউনিক সম্মেলনে কিন্তু তারা সেই হতাশাগুলো ব্যক্ত করছে এবং একই সাথে তারা নিজেদের কিছু গড়ে তুলবে, নিজেদের নিরাপত্তা বলয়, নিজেদের পারমাণবিক বিষয়গুলা আগায় নিবে, এই কথাও তারা বলতেছে। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে একক বিশ্ব ব্যবস্থা ছিল, যার মূল পার্টনার ছিল ইউরোপীয় দেশগুলো, তারা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরিয়ে আসছে। আতিফ ভাই, আমি আপনার কাছে আবার আসবো, সেটা মাদুরা অপহরণের পর ভেনেজুয়েলার কি অবস্থা, তাদের আপনার সার্বভৌমত্ব, তেল রাজনীতি কোন পর্যায়ে, ছোট করে বলবেন। তার আগে আমি একটু দর্শকদের কমেন্ট পড়ে আসছি। দিদারুল ইসলাম নামে আমাদের প্রথম দর্শক লিখছেন আজকের অনুষ্ঠানে, আমেরিকার কৌশল খুবই মারাত্মক, শেষ পর্যন্ত ইসরায়েল এবং গুপ্ত রূপ নেবেন, পারমাণবিক বোমা নিক্ষেপ পরিকল্পনা থাকতে পারে, এই জন্য ইরানকে সর্বাধিক সতর্ক থাকতে হবে। মোহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম থেকে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটা অনুরোধ রইল, আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানটা চট্টগ্রামবাসীর কাছে পৌঁছে দিবেন। এরপরে এমডি হোসেন উনি লিখছেন, আপনাদের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আসিফ মাহমুদ নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ভেরি গুড এক্সপ্লেনেশন। আপনারা আসিফ ভাই, আপনি যদি আরো কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করতে পারবেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। তানজিন দিশা উনি লিখছেন, অনেকদিন পর আপনাদের পাশে আসলাম, আলোচনা খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আপনাদের সঙ্গে থাকবেন সবসময়, এটাই আশা করি আমরা। ইয়ান বি2 নামে একটা ইমেল আইডি থেকে লিখছে, আমি এই দুজনকে ওয়েলকাম জানাচ্ছি, আপনাদের আলোচনা ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক সিদ্দিকুর রহমান, উনি আমাদের অনেক আগে থেকে আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, উনি আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন, ধন্যবাদ আপনাকে। তো আদিবা যেটা বলছিলাম মাদুরাকে নিয়ে, আপনার নতুন মাদুরা তো আমরা জানি যে চায়ের দাওয়াত গ্রহণ করেনি বলে ট্রাম্প তাহলে নিয়ে গেছে জোর করে। তো এখন ওখানকার একটু পরিস্থিতি যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে ভেনিজুয়েলার এখনকার অবস্থা তো একটু গোলমেলে, মানে সরকার আছে সরকার নাই, মূলত মার্কিন নিয়ন্ত্রণেই দেশটি চলছে। তো তারপরেও দেশটির যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ উনি দাবি করেছেন যে মাদুরো এখনো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট এবং সাংবিধানিক কাঠামোর কোনো ভাঙন ধরেনি। এবং তিনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এটা বলেছেন যে মাদুরো এখনো বৈধ প্রেসিডেন্টই আছেন এবং তার অনুভূতিতে তিনি সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। তো ডেলসির এই বক্তব্য আসলে ইঙ্গিত দিচ্ছে মাদুরো
কারাকাস প্রশাসন আসলে আইনগতভাবে ক্ষমতা ধরে রেখেছে, যদিও বাস্তব পরিস্থিতি আসলে জটিল। হ্যাঁ, তো এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি করতেছে যে ভেনিজুয়েলার তেল সম্পদের তদারকি তারাই করবে, এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও বলছে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র এই সম্পদের নিয়ন্ত্রণে রাখবে। তেল নিয়ন্ত্রণে রাখা আর ওদের সরকারকে নিয়ন্ত্রণে রাখা একই। তো ওদের সরকার বা সেনাবাহিনী আসলে তেমন কিছু করতে পারতেছে না। আর এইটা তো আন্তর্জাতিক আইনে এটা এক ধরনের শক্তি প্রদর্শনের রাজনীতি। আন্তর্জাতিক আইনে তো এটা কখনোই অ্যালাউ করে না যে অন্য দেশের রাষ্ট্রপতিকে আপনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই কাজগুলো বারবারই করে। এর আগেও তারা পানামার প্রেসিডেন্টকে ধরে এনে তাদের দেশে বিচার করেছে, এখন মাদুরো এবং তার ওয়াইফকেও ধরে নিয়ে বিচারের আওতায় করেছে। এইগুলা মার্কিন যে মানবতাবাদী লোকজন আছে তারাও হয়তো কিছু কিছু বলতে চায়, কিন্তু মার্কিন প্রশাসন আসলে, আপনারা যে ইরানের কথা বলছেন যে ইরানের দমন, চীনে দমন নিপীড়ন, কিউবায়, কিন্তু মার্কিন রাষ্ট্র কিন্তু আসলে একটা পুলিশি রাষ্ট্র। এখানে সরকারের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কথা বলতে পারে না। এবং এই যে এইস যারা বিভিন্ন অবৈধ নাগরিক বা বিদেশি অভিবাসীদের ধরে প্রকাশ্যে গুলি করে মারতেছে, হ্যান্ডকাপ লাগাইতেছে, কেউ কিছু বলতে পারে না, বললেই সেটা রাষ্ট্রদ্রোহিত হয়ে যায়। সেটা আসলে বজ্র আটুনি ফসকাগিরো আর কি। হ্যাঁ, আর এদিকে ভেনিজুয়েলার আবার আরেকজন বিরোধী নেত্রী আছেন, মারিয়া করিনা মাচাদো। ইনি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথেই কোরাস গাইছেন। তো যার ফলে হঠাৎ করে আপনার মনে হতে পারে যে ভেনিজুয়েলা কি বিভাজনটা স্পষ্ট কিনা। এখন আপনি যদি কিছু রাজনৈতিক নেতাকে আপনার মতো ক্রয় করে নেন, আমেরিকানরা যেটা করছে আর কি, এবং হোপ দিয়ে, আশা দিয়ে তাকে তার মতো আপনাদের মতো করে চালান, এটা তো আসলে বিভাজন বলা চলে না। আর তবে সবকিছুই এখন বোঝা যাচ্ছে যে এই সমস্যাটার আসলে আন্তর্জাতিক সমঝোতা, যেটা মার্কিনীরা বলে, তো আন্তর্জাতিক সমঝোতা বলতে তো সেইখানে বাংলাদেশ বা এরকম কম গুরুত্বপূর্ণ সম্পন্ন দেশ আসবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দেশগুলোই হলো মার্কিনী যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। তো তারাই বসে একটা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে ভেনিজুয়েলার সরকার আবার নির্বাচিত হবে, এই সেই একটা গোজামিল দিয়ে হয়তো মাদুরোকে একসময় ছেড়েও দিতে পারে, হ্যাঁ, কিন্তু তাকে আর হয়তো নির্বাচনে অংশ নিতে দিবে না। এবং ওই মাচাদোকে দিয়ে আরেকটা মানে যে সরকার থাকবে সেটা পশ্চিমা আনুগত্যের সরকার থাকবে, এর বাইরে যাওয়ার এই সমস্যার সমাধান দ্রুত হচ্ছে না, আরো জটিল হবে। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আপনারা যদি কোনো বিষয় আমাদের এখানে আন্তর্জাতিক অঙ্গনে জানতে চান, আমাদেরকে লিখে পাঠান, আমরা চেষ্টা করব সে বিষয়ে তথ্যবহুল আলোচনা করার জন্য। আমাদের ভিডিওটি সম্পূর্ণ থেকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।